দর্শক, এবারে নির্বাচনের পরে একটা বড় আলোচনা তৈরি হয়েছে এবং সেই আলোচনাটাকে বিবিসি বাংলা উস্কে দিয়েছে। বিবিসি বাংলা কিভাবে উস্কে দিল? আলোচনাটা বা কি? আলোচনা হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন, ঠিক সেই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি আভাস দিচ্ছেন জয়ের সঙ্গে আলোচনার, জয়ের সঙ্গে বৈঠকের। সেটা ভার্চুয়ালি হতে পারে, ফোনে হতে পারে, যে কোনোভাবেই হতে পারে। সত্যি কি বাংলাদেশে এই চিত্র আমরা দেখতে চলেছি যে তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়ের মধ্যে কথা হচ্ছে, মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে? আওয়ামী লীগ সেরকমই প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশার পারদটা আরও বেশি বেড়েছে যখন বিএনপি এবং তারেক রহমানের বিজয়কে ভারত খুব পজিটিভলি দেখছে, যে ভারতে সজীব ওয়াজেদ জয়ের মা অবস্থান করছেন এবং 24-এর পতনের পরেই তিনি ভারতে চলে গিয়েছিলেন। ভারত তাকে শেল্টার দিয়েছে। ভারত এখন তাদের সব থেকে বড় ওয়েল উইশার। এই মেকানিজমটা মাঝখান থেকে ভারত কিংবা ভারত সরকার করতে পারে বলেও অনেকে মনে করছেন, যা ইতিমধ্যে শুরু হয়েছে বলেও অনেকের ধারণা। সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়েও কথা বলেছেন। চলুন একটু বিবিসি বাংলা কি বলছে, তারেক রহমান সজীব ওয়াজেদ জয় কথাবার্তা হতে চলেছে কিনা, সেই আলোচনার ফলাফল কি আসতে পারে, নির্বাচন নিয়ে কি বললেন সজীব ওয়াজেদ জয়, সেগুলো একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম এই মুহূর্তে বড় আলোচনার একটা ইস্যু তৈরি করে দিল বিবিসি বাংলা এবং সেই ইস্যুতে যাওয়ার আগে আমরা বিবিসি বাংলা যেভাবে শিরোনাম করেছে নির্বাচনের ইস্যুতেই মূলত কথা হয়েছে, সেই ইস্যুতে কথা বলতে গিয়ে তারেক রহমান এবং বিএনপির প্রসঙ্গ এসেছে সজীব ওয়াজেদ জয়ের সাথে। সজীব ওয়াজেদ জয় বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারের শিরোনামটা বিবিসি করেছে এভাবে, দেখে নিন। সেখানে বলা হচ্ছে, জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য, বিবিসিকে সজীব ওয়াজেদ জয়। অর্থাৎ এবারের নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যানও জয়ে ফলাফলে তৃতীয় হয়েছেন এবং জাতীয় পার্টি একটা আসনও পায়নি। সজীব ওয়াজেদ জয়ের ভাষ্যমতে যে জাতীয় পার্টির 5 থেকে 10% ভোট রয়েছে বাংলাদেশে, তারা একটা আসনও পাবে না, এটা অবিশ্বাস্য। এই ফলাফল গ্রহণযোগ্য হতে পারে না, এমনটা তিনি বলেছেন। আবার জামাতের 70-80টা সিট পেয়ে যাওয়া, সেটাকেও তিনি অবিশ্বাস্য বলছেন, যে এটাও গ্রহণযোগ্য হতে পারে না। তার মানে তার ইনডাইরেক্ট সে হচ্ছে বিএনপির আরো বেশি পাওয়ার কথা ছিল। বিবিসি কি বলছে? বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কোনো আসন না পাওয়া এবং জামাতের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, বৃহত্তর ও পুরনো একটি দলকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। প্রগতিশীল দলগুলোকে নিষিদ্ধ না করলেও তাদের কোনো সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। তাদের অনেক নেতাকে কারাগারে রাখা হয়েছে। তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য। অর্থাৎ জাতীয় পার্টিকে তিনি তৃতীয় বৃহত্তম দল হিসেবে দেখছেন এখনো। নির্বাচনে জামাত ইসলামীর ভোটের ফলাফল নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। জামাত যেখানে সাধারণত 5-10টার বেশি আসন পায় না, সেখানে তারা 80টি আসন পেয়ে গেল। সুতরাং এটা প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল না, এমনটা তিনি বলেছেন। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে তিনি বিএনপির সঙ্গে কথা বলতে রাজি কি না, এমন প্রশ্ন করা হয়েছিল তাকে বিবিসির থেকে। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবার সাথে কথা বলতে প্রস্তুত আছি। আওয়ামী লীগ ও বিএনপি হলো যুক্তরাজ্যের টরি ও লেবার পার্টির মতো, যেখানে এই দুই দল ছাড়া রাজনীতি কল্পনা করা যায় না। অর্থাৎ সজীব ওয়াজেদ জয় একটা সিগন্যাল দিলেন যে বিএনপির সঙ্গে তারা আলোচনায় বসতে পারেন কিংবা বসতে যাচ্ছেন। এটা কেন বলছি যে তারেক রহমান সজীব ওয়াজেদ জয়ের কি কথা হতে চলেছে কিনা, কেন আলোচনা হচ্ছে? অনেকদিন থেকে এই আলোচনাটা চলছে যে নির্বাচনে যদি বিএনপি বিজয় লাভ করে তাহলে আওয়ামী লীগ তার রাজনৈতিক অধিকার বাংলাদেশে ফেরত পাবে। তাদের উপরে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা সেগুলো তুলে নেওয়া হবে, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে। এবং রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন, শেখ হাসিনার পুত্র কন্যাদের রাজনীতি করতে কোনো সমস্যা নেই, জনগণ যদি চায় তারা অবশ্যই রাজনীতি করতে পারবে। কিন্তু জনগণ যে চাই, জনগণ একটা বাংলাদেশের একটা বড় অংশ, 30-35 ভাগ মানুষ তো ভোটার রয়েছে আওয়ামী
লীগের সেই অংশ যে তারা চায় আওয়ামী লীগ রাজনীতি করুক, এটা তো নিশ্চিত। সেই ক্ষেত্রে একটা পরিবেশ তৈরি হতে পারে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার। এবং সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল তারা যদি আওয়ামী লীগের দায়িত্ব নেন, সেই ক্ষেত্রেও বিএনপি অনেকটা পজিটিভ সিগন্যাল দিয়েই রেখেছে নির্বাচনের আগে। এবং নির্বাচনের পরে ভারতের যে নড়াচড়া, যে দৌড়ঝাঁপ আমরা দেখছি, যে দৌড়ঝাঁপগুলো অত বেশি আলোচনা হচ্ছে না, তাতে মনে হচ্ছে যে এই ব্যাপারটা বাস্তবায়ন করার জন্য ভারত সরকার অনেক বড় ভূমিকা পালন করতে যাচ্ছে। এছাড়া তিনি বলছেন যে হ্যাঁ, সবাই হয়তো খুশি যে একটি নির্বাচন হয়েছে, তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মধুচন্দ্রিমা শেষ হোক, তারপর দেখা যাবে। তবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় একটা ফ্যাক্টর হিসেবে থাকবে। আমাদের 40% ভোট আছে, জাতীয় পার্টির রয়েছে আরও 5 থেকে 10%, সুতরাং তাদেরকে সারা জীবন এড়িয়ে যাওয়া যাবে না। অর্থাৎ তিনি এই বাস্তবতাও বলছেন যে চাইলেই কোনো দল, কোনো পক্ষ আওয়ামী লীগের রাজনৈতিক বাস্তবতা অস্বীকার করে এড়িয়ে যেতে পারবে না। সেই ক্ষেত্রে একটা আলোচনা রয়েছে, সেটা হচ্ছে যে বিএনপি যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেয়, তাহলে যাদের সঙ্গে বিএনপি এবার নির্বাচনে জিতলো এবং তারা দাবি করছে তাদের জোট এবার 40% ভোট পেয়েছে, সেই শক্তি আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনে বিএনপির জন্য একটা বড় অশনি সংকেত হয়ে যাবে। আর বিএনপি যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়, আওয়ামী লীগের পথে যদি বাধা না হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং বিএনপি যদি এবারের 5 বছরে ভালো কাজ করে, তাহলে বিএনপি আগামী নির্বাচনে পুনরায় নির্বাচিত হবে এবং প্রত্যাশিতভাবে আওয়ামী লীগ তখন শক্ত বিরোধী দল হিসেবে অবস্থান গ্রহণ করবে এবং তারপরের নির্বাচনে গিয়ে হয়তো আওয়ামী লীগ আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবে। নতুবা বিএনপির সামনে একটা বড়, বিএনপি এই মুহূর্তে যে রাজনীতিটা করছে, যে রাজনীতিটা এতদিন আওয়ামী লীগ করেছিল, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি, সেই রাজনীতিটাই তো এখন বিএনপি করছে। সেই রাজনীতির জন্য একটা বড় কাল হয়ে দাঁড়াবে যদি আওয়ামী লীগকে তারা রাজনীতি করতে না দেয়। তাহলে তারা যাদেরকে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি কিংবা অপশক্তি হিসেবে মনে করছে, তারাই কিন্তু বিএনপির জন্য অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে তারা যে একটা শক্তি হয়ে উঠেছে, এটা এবারের নির্বাচনে তারা প্রমাণ করতে পেরেছে। এবারের নির্বাচনে তাদের যে ইনভেস্টমেন্ট, সেটা মেধার ইনভেস্টমেন্ট, টাকার ইনভেস্টমেন্ট, কৌশলের ইনভেস্টমেন্ট, আন্তর্জাতিক লবিংয়ের ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের অভূতপূর্ব একটা ফল পেয়েছে। কেউ হয়তো অতি উৎসাহী কেউ প্রত্যাশা করেছে যে তারা ক্ষমতায় যাবে, কিন্তু আমি নিশ্চিত যে তারা ক্ষমতায় যাবে তারা নিজেরাও ভাবেনি। তারা শুধুমাত্র পরবর্তী সময়ে, পরবর্তী নির্বাচনের রসদ জোগাড় করার জন্য এই নির্বাচনে একটা শক্ত অবস্থান তৈরি করতে চেয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, এবং জাতীয় পার্টি যখন একেবারেই খুবই বাজে অবস্থায়, সেরকম একটা মুহূর্তে। সুতরাং বিএনপির রাজনৈতিক কৌশল কি হবে সেটাই এখন দেখার বিষয়। সেই কারণেই বলছিলাম, সজীব ওয়াজেদ জয় যখন ইঙ্গিত দিচ্ছেন এবং ভারত যখন ছোটাছুটি করছে, তখন কি এরকম দৃশ্য আমরা দেখব যে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের মিটিং হচ্ছে, ফোনে কথা হচ্ছে, ভার্চুয়াল মিটিং হচ্ছে, কিংবা কোনো একটা সময় বিএনপি সরকার গঠনের পরে বিএনপির সরকারের ঊর্ধ্বতন কেউ ভারত সফরে যাচ্ছেন, সেখানে সজীব ওয়াজেদ জয় চলে আসছেন, সেখানে মিটিং হচ্ছে, কোনো সমঝোতা হচ্ছে, সেই ব্যাপারগুলো কি আমরা দেখব? দর্শক, আপনার কি মনে হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস কথা দিয়েও কথা রাখতে পারেননি। তারেক রহমান কথা দিয়েছেন, রাখতে কি পারবেন? এই প্রশ্নটা কালকে থেকে আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেন খাচ্ছে আপনাদেরকে বলি। ব্যক্তিগতভাবে আমার বেশ কিছু হতাশার জায়গা, গত 15-16 মাস ধরে তীব্র হতাশা জর্জরিত। আমার কিছু চাওয়া পাওয়া ছিল না, আমার একটাই প্রত্যাশা ছিল, অসাধারণ একটা অভ্যুত্থানের ফলে বাংলাদেশে একটা চমৎকার শান্তিপূর্ণ সহাবস্থান, আইন শৃঙ্খলা এবং গণতন্ত্রের চর্চা হবে, অধিকারের চর্চা হবে। কিন্তু তার বিপরীতে এই পরিস্থিতি দেখলাম, তাতে
2-3 মাসের মধ্যেই হতাশ হতে থাকলাম এবং সেটা হইতে হইতে একদম গভীরে নিমজ্জিত হলাম। দেখেন, পরিস্থিতি এমনই যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আপনারা সবাই মুক্তভাবে আমার সমালোচনা করবেন, সরকারের সমালোচনা করবেন। আর তারেক রহমান কালকে বললেন যে আপনারা সবাই স্বাধীন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন আপনারা মুক্ত, আর তারেক রহমান বললেন আপনারা স্বাধীন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে আমরা কি দেখলাম? দেখলাম একটা অদৃশ্য শৃঙ্খল গণমাধ্যমগুলোতে। কিরকম সেটা? সেটা হলো আওয়ামী দোসর, ভারতীয় আধিপত্যবাদ, এই সমস্ত নাম দিয়ে গণমাধ্যমগুলোকে এমন একটা অবস্থানে রাখা যাতে মানে স্বাধীনভাবে তারা মত প্রকাশ করতে পারবে, সেটা পথটা বন্ধ হয়ে গেল। কয়েকজন গণমাধ্যম কর্মী এবং মুক্তমনা মানুষ শুধু ইউনূস সরকারের সমালোচনা বিরোধিতা করার কারণে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদেরকে কারাগারে ঢোকানো হলো। অন্যদিকে যারা মববাজি করলো তারা কখনো কখনো ধরা পড়লেও অদৃশ্য হাতের ইশারায় রাতারাতি তারা কারাগার থেকে বের হয়ে আসলো। আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু থাকলো না। ব্যাপকভাবে গণহারে মামলা এবং গ্রেপ্তার বাণিজ্য। বারবার বলা হলো যে না, হত্যা মামলায় অহেতুক মানুষকে হয়রানি করা যাবে না এবং তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু তাই হইল। গণমাধ্যমগুলো তো বললামই শৃঙ্খল, এমন মুক্তমনা মানুষ বা আওয়ামী লীগ মনা মানুষ যাদের বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠনের আলামত নেই, মামলা নেই, মোকদ্দমা নেই, অথবা মিথ্যা মামলা আছে, সেই মানুষগুলো আর মুখ দেখা গেল না। তার বদলে চাপের মুখে হোক অথবা গণমাধ্যমগুলো স্ব আরোপিত পরাধীনতার কারণে হোক, তারা বেছে বেছে একেবারেই এক ধরনের অতিথিদেরকে নিয়ে আসলো। তারপরে গণমাধ্যম কর্মীদের বিরাট অংশ আওয়ামী লীগ সমর্থক বলে তাদেরকে চাকরিচ্যুত করা হলো। রাজনৈতিক অঙ্গন ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হলো। সেটা কি? সেটা হলো দফায় দফায় মব, দফায় দফায় বিভিন্ন গণ অভ্যুত্থানের সময় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ভাঙচুর হলো, আগুন হলো, সেখানে আবারও আগুন দিয়ে এক ধরনের উৎসব তৈরি করা হলো। উৎসব করতে করতে পরিস্থিতি এমন হলো, শেষ নাগাদ এসে প্রথম আলো, ডেইলি স্টারের মতন জনপ্রিয় দুটি গণমাধ্যম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। ছায়ানটের মতন ঐতিহ্যবাহী একটা সাংস্কৃতিক সংগঠন পোড়ানো হলো। উদীচীর মতন একটি প্রগতিশীল সংগঠনের অফিস পোড়ানো হলো। কি হয়নি? মাজার, দরগা শরীফ শতাধিক ভেঙে দেওয়া হলো শুধুমাত্র ধর্মীয় বিভাজনের কারণে। দীপু চন্দ্র দাসের পিটিয়ে মেরে পোড়ানো হলো। কবর থেকে লাশ তুলে এনে পোড়ানো হলো। কিছুই করা যায়নি। অধ্যত্বের মাত্রা এমন ছিল, সেনাবাহিনীর সামনে এসে বেয়াদবি করছে। আর এগুলো ত্বরান্বিত হলো ছাত্র সংসদের নির্বাচনগুলোর মধ্য দিয়ে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, ছাত্র শিবিরের বিজয়ের মধ্য দিয়ে আবার সেই দানবীয় শক্তির উল্লাস দেখা গেল বিভিন্ন প্রান্তে। ফলে ইউনূস সরকার এই দানবীয় শক্তিকে মোকাবেলা করতে পারল না, তাদের সাথে আপোষ করলো। বরং আওয়ামী লীগ তো মানে তাদের চাপের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন বাতিল করে একচেটিয়া একটা রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করে তারা বিএনপিকে গ্রাস করার চেষ্টা করে। ভাগ্য ভালো যে শেষ দিকে বিএনপি নেতৃত্বে যারা রাজনৈতিকভাবে পরিচয় দিতে পারছিল না,
তারা সকল বিভিন্ন স্তরে যারা মানুষ মনে করলো যে এই মবের হাত থেকে বাঁচা দরকার, এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে বাঁচা দরকার, তারা ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের পেছনে সংঘবদ্ধ হলো এবং বিএনপিকে জয়যুক্ত করলো। শুধুমাত্র এমন না যে তারা সবাই বিএনপির সমর্থক বা ধানের শীষ প্রতীকে ভোট দেয়, তারা কিন্তু এখন একটা আস্থার প্রতীক বা ভরসার প্রতীক হিসেবে তারেক রহমানকে বিবেচনা করলো। তারেক রহমান যখন বলছেন যে আজকে থেকে আপনারা সবাই স্বাধীন, সেই স্বাধীন হওয়াটা কার্যকর করাটা কঠিন বটে, বড় চ্যালেঞ্জ, কিন্তু সম্ভব। যদি ওই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যদি তাদের সাথে আঘাত না হয়, তাদেরকে যদি ভয় না পায়, তাহলে বাংলাদেশে আবার একটা গণতান্ত্রিক ধারা ফিরে আনা সম্ভব। আজকে প্রথম আলোর মূল শিরোনামটাই হচ্ছে কোনো অবস্থাতেই প্রতিহিংসা নয়। এই যে কথাটা ভালো, এটা নিজের দলও যাতে প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না করে, যেটা ইতিমধ্যে নির্বাচনের পরবর্তী সময় দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা যাতে বিস্তৃত না হয়, বিস্তার লাভ না করে, তার জন্য বলছেন যে আইন সবার জন্য সমান। এই কথাটা রাখতে পারাটা হলো বড় কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্ত করতে পারেননি, মানুষকে অধিকার ফিরিয়ে দিতে পারেননি, বরং 15 বছর মানুষ যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে, তার অন্য রূপে আবার স্বাধীন মুক্ত মনা মানুষগুলো নির্যাতন নিপীড়ন হয়েছে। হ্যাঁ, বিএনপি এফেক্টেড হয়েছে। বিএনপিকে চরমভাবে রাজনৈতিকভাবে একটা বিধ্বস্ত করার পরিকল্পনা করা হয়েছে। বিএনপিকে প্রশাসনিকভাবে একদম কোণঠাসা করা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন, পুলিশ একেবারে কবজে করে ফেলেছিল জামাত ইসলাম। এই অবস্থায় যদি জামাতের বিজয়টা ঘটতো, আমি শুধু চিন্তা করছিলাম যে কালকে বসন্ত উৎসব আর ভ্যালেন্টাইন দিবসের পরিণতি কি হতো, কতগুলি মব তৈরি হতো, সেই কথা ভাবছিলাম। সেই কারণেই বলছি যে এটা তারেক রহমানের বিজয় না, বিএনপির বিজয় না, এটা সর্বস্তরের মানুষের বিজয়। সুতরাং এই বিজয়ের প্রেক্ষিতে মানুষকে যে তিনি কথা দিলেন যে আজ থেকে আপনারা সবাই স্বাধীন, এটা কিন্তু অনেক বড় অর্থ, বড় কথা। সেটা রক্ষা করাটা কিন্তু খুব কঠিন। বলাটা যত সহজ, রক্ষা করাটা খুব কঠিন, বাস্তবায়ন করাটা আরো কঠিন। সুতরাং কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে প্রতিহিংসার নির্মূল হবে, এটা ভাবতে হবে সবাইকে নিয়ে। গত ওসমান হাদিকে ঘিরে যে তাণ্ডব লীলা চালালো উগ্রপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী, তারপর কিন্তু সবাই একেবারে অকুণ্ঠ সমর্থন দিল বিএনপিকে, যারা বিএনপির রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু ভরসা করছে যে না, বিএনপি তার যে রাজনীতিটা, তারেক রহমান যে নতুন রাজনীতির কথা বলছেন, তার ভিত্তিতে যদি তিনি এগোতে পারেন, তাহলে এক শান্তি স্থাপিত হবে। সেই কারণে কিন্তু সবাই সমর্থন দিয়েছে। এত পক্ষের সমর্থন নিয়ে তারেক রহমান এগোতে পারবেন কিনা, এটা হচ্ছে চ্যালেঞ্জ। এটাই এখন সবাই দেখবে দর্শক।